সাউথ এশিয়ার এমন কোনো দেশ তাদের এত বুকের ফাটা নাই, এত সাহস নাই, তারা যার কারণে এই কাজটা করতে পারে না। সেই কাজটাই বাংলাদেশ করে দেখিয়েছে। সে বিষয়ে বিস্তারিত যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি, আলহামদুলিল্লাহ গতকালকের ম্যাচে বাংলাদেশ সান মারিনোকে 2-1 গোলে হারিয়েছে। অবশ্য এটা 2-0 হতে পারত, কিছুটা ভুল আছে তপু বর্মনের। ভুলটা হচ্ছে মিতুল মারমার, যিনি কিনা সবসময় বাংলাদেশকে এই সমস্যাটা পেলে আপনি দেখবেন সিঙ্গাপুরের ম্যাচের সময় সেম একটি বল তার হাত ফসকে কিন্তু চলে গেছে। আপনি দেখেন আজকে ম্যাচের একবারে শেষ পর্যায়ে গিয়ে যেই বলটা হাত দিয়ে তার 2 পায়ের নিচে দিয়ে বলটি কিন্তু গোল হয়ে যাচ্ছিল। শেষমেশ কিন্তু সেই বলটি আঁকড়ে ধরার ক্ষমতাটি নিয়েছে। তবে যদি ভিএআরের যে সহযোগিতা সেটা যদি নিত, তাহলে আমার মনে হয় 90% এই গোলটা সান মারিনো পেত। কেননা বলের যেই অ্যাঙ্গেলটা শুধুমাত্র ক্যামেরা এক সাইডে লাগানোর কারণে সঠিক বোঝা যায় নাই, কিন্তু বলটার কিন্তু প্রায় আমি যেটুকু বুঝতেছি আমার ধারণা অনুসারে ভিডিও দেখে 80%-এর বেশি বলটা কিন্তু গোল পোস্টের ভিতরে ছিল। অবশ্য আপনারা স্ক্রিনে দেখতে পারেন। যাই হোক, এই মিতুল মারমার এই ভুল থেকে আদৌ কি সে শিক্ষা নিয়েছে? শিক্ষা নেয় না। প্রতিটি ম্যাচে সেম ভুল। আমরা কবে আমাদের গোল পোস্টের নিচে সাউথ এশিয়ার সেরা গোলকিপার আনিসুল হক জিকোকে আমরা দেখতে পারবো? একমাত্র আল্লাহ ভালো জানেন। এই সিন্ডিকেটের কারণে অনেক দিন পর আনিসুর রহমান জিকো বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন এবং তাকে একাদশে রাখা হয়নি। আজকের মূল একাদশটা যদি আপনারা স্ক্রিনে দেখেন, এই একাদশটা দেখে আমার মাথাটা পুরোই গরম হয়ে গিয়েছিল। যেখানে জাহান আহমেদ, সমিত সোমকে রাখা হয় না, ফাহমিদুল ইসলামকে রাখা হয় না। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তবে একটা জিনিস চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন তপু বর্মন আজকের ম্যাচে। দারুণ করছে। তার জন্যই, তার 2টি গোলের জন্য আজকে বাংলাদেশ জয় পেয়েছে বলতে পারেন। একজন ডিফেন্ডার হিসাবে যে খেলে থাকেন, সেই আজকে ফরওয়ার্ডে যেই কাজটা করার কথা ছিল রফিকুলের, যেই কাজটা করার কথা ছিল ফাহিমের, কিন্তু সেই কাজটাই তপু বর্মন করে দেখিয়েছেন। এখানে হামজা চৌধুরীর অবদান কোনোভাবেই কম না। অনেক চেষ্টা করছেন। যেই গোলটা আসছে সেটা হামজা চৌধুরীর বলের কিক থেকে রফিকুলের টাচে এবং তপু বর্মনের হেডে সুন্দর একটি গোল হয়েছে। অভিনন্দন বাংলাদেশ টিমকে। যাই হোক, ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম সাউথ এশিয়ার কোনো দেশ এরকম সাহস এখন পর্যন্ত দেখাইতে পারে নাই যেটা বাংলাদেশ দেখেছে। কি সেটা হচ্ছে গিয়ে আপনারা জানেন এই মুহূর্তে 4 জাতীয় টুর্নামেন্ট হচ্ছে মালদ্বীপে। বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল, আর বেশিরভাগই হচ্ছে অনূর্ধ্ব-20 দলের খেলোয়াড়। যাই হোক, এই যে এরকম একটি দল, যেই দলটা মালদ্বীপের বিপক্ষে, আফগানিস্তানের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে খেলার জন্য সেখানে গিয়েছে। পরপর 2টি ম্যাচে পাকিস্তান, আফগানিস্তানের মতো তারা জাতীয় দলের খেলোয়াড়দের সাথে ম্যাচটি 2টি ম্যাচ খেলছে। পাকিস্তানের সাথেও ম্যাচটি ড্র করছে, আফগানিস্তানের সাথেও ম্যাচটি ড্র হয়েছে। যেই ম্যাচটি খেলা হয়েছে দেখেন দারুণ খেলছে, এক কথা অসাধারণ খেলছে। আমাদের একটি আক্ষেপ আছে যে আমরা একটা গোল করতে পারি না। তবে এটাও ভালো খবর যে বাংলাদেশ একটি গোল খায়নি। 2টি দলের সাথে ম্যাচটি ড্র হয়েছে। তবে এখানে আমাদের একটি আফসোস আজও রয়ে গেছে, যেখানে এই দলে রোনান সুলেমানকে রাখা হয়নি বা সে আসতে চায় নাই। সে তার পড়ালেখার জন্য চেষ্টা করলে ইব্রাহিম নেওয়াজকে রাখতে পারত। প্রবাসী ফুটবলার আরও 2-3 জন তরুণ ফুটবলার ছিল প্রবাসী, তাদেরকেও চাইলে এই স্কোয়াডে রাখতে পারত। বাফুফে কিন্তু সেটা করে নেয়। ম্যাচগুলোতে এই বাংলাদেশ দলটা আরও ভালো করবে। বাফুফে এই মুহূর্তে চাইলে একটি সুযোগ নিতে পারে, হয়তোবা তাদের সাথে কথা বলে, যেমন ফাহমিদুল ইসলামকে এই মুহূর্তে চাইলে সেই দলটাতে অ্যাড করার কোনো সুযোগ যদি থাকে সেক্ষেত্রে অ্যাড করতে পারে, বা জাহান আহমেদকে চাইলেও হয়তো বা যদি চেষ্টা করে সেক্ষেত্রে হয়তো বা অ্যাড করা যেতে পারে। যেহেতু সান মারিনোর সাথে আমাদের ম্যাচটি জয় হয়েছে এবং সামনে আমাদের আর কোনো ম্যাচ নেই, তাই 4 জাতির টুর্নামেন্টে চাইলে বাংলাদেশ থেকে বাফুফে যদি কোনো নিয়ম থাকে, কোনো নিয়মের মাধ্যমে পড়ে, সেক্ষেত্রে আরও 2 জন খেলোয়াড়কে সেখানে অ্যাড করলে হয়তো বা আমাদের দলটা আরও চাঙ্গা হতো। দেখা যাক কী হয়। শেষ এটাই বলতে পারেন বাংলাদেশের বাঁচা মরার লড়াই হবে
মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ ম্যাচে, যেই ম্যাচে বাংলাদেশ এবং মালদ্বীপের যে ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই ম্যাচে বাংলাদেশ অবশ্যই মালদ্বীপকে হারাতে হবে। হারালে বাংলাদেশের যেহেতু 2 ম্যাচে ড্র করার জন্য 2 পয়েন্ট হয়েছে, হারালে পাবে 3 পয়েন্ট, তাহলে 5 পয়েন্ট। টপে থাকা যে 2টি দল, সেই 2টি দলে ফাইনাল খেলবে।